সেশনটা এবার শুরু করব। ওয়ার্কশপ সিরিজের পার্ট হিসেবে শহরের কিছু জায়গায় পাবলিক প্লেসের মধ্যে এই সেশনগুলো করছি। শহরের বিভিন্ন জায়গায় কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে সেগুলোর আরও কাছে যেতে চাইছি, সেগুলোকে বুঝতে চাইছি। আমরা এই শহরের ধরন বা ক্যারেক্টারটা ধরতে চাইছি, যেখানে সেখানকার লোকজনদের সাথে একটা আলাপ আলোচনার মাধ্যমে বর্তমান কলকাতাকে আরও সূক্ষ্মভাবে দেখতে পারি সেখানকার লোকজনেদের চোখ দিয়ে। এবং যেহেতু আমরা কলকাতার ক্যারেক্টার স্টাডি করছি, আমি স্লাইডটা দিয়ে দেবো। যেহেতু আমরা কলকাতার ক্যারেক্টার স্টাডি করছি এবং একটা প্রশ্ন যেটা উঠে আসে সেটা হচ্ছে এই শহর যা কিছু সেটা কাদের জন্য, অর্থাৎ এই শহরের যে ক্যারেক্টার সেটাতে কারা কন্ট্রিবিউট করে। এবং খুব ডিরেক্ট এটার আনসারটা হচ্ছে এখানকার নাগরিকরাই। প্রথমে যেটা দেখছি, ফোকাস করছি, সেটা হচ্ছে এই শহরের নাগরিক বলতে কারা, কাদেরকে বুঝি শহরের নাগরিক বলতে। এই যে জমায়েত, এই যে রাশ, এইটাতে ইন্টারেস্টেড, মানে কিভাবে নাগরিকদের দেখানো হয়েছে। এবং যেখানে কলকাতার ক্যারেক্টার বলছি সেখানে এইগুলো খুব উঠে আসে, যে এদের রাস্তার ধারে বসে নাপিত চুল কাটছে, এরা কিন্তু শহরের এই ক্যারেক্টারটাতে কন্ট্রিবিউট করে। 1945-এর ছবি, রাস্তার ধারে ফল বিক্রেতা ফল বিক্রি করছে এবং কিছু লোকজন কিনছেন, খাচ্ছেন। এই যে আমাদের পরিচিত কলকাতা, এই কলকাতাটা এরকম হয়ে উঠেছে এই ফলওয়ালাটার জন্য, যিনি রাস্তার ধারে এইভাবে বসে ফল বেচেন। শহরের চরিত্রটা কিরকম, শহরের ধ্যান ধারণাটা কিরকম, এই ওঠা নামা, এত লাফ ঝাঁপ, এত ব্যস্ততা আদতে কাদের জন্য? এটাই শহরের ক্যারেক্টার। মানে আজকের রেফারেন্সে বলতে গেলে যারা সুর করে জিনিস বিক্রি করতে করতে যায়, ঝালমুড়িওয়ালা, ঘটি গরমওয়ালা, বাচ্চা ছেলেটাকে দেখা যাচ্ছে, এই ছেলেটা হয়তো আমরা সবাই, মানে কেউ রাইট, যারা তেলের দোকানে, কেরোসিনের দোকানে লাইন দেয়। পাবলিক মেমোরি নিয়ে কথা বলতে বলতে আমি একটা প্যাসেজ পড়ব। দেশের বিভিন্ন প্রান্ত এবং মহল থেকে জাত সমীক্ষার দাবি উঠেছে। বিহারের রাজ্য সরকারের উদ্যোগে ইতিমধ্যে জাতি শুমারি করাও শুরু হয়েছে, সেন্সাস। যদিও বিষয়টি জাতীয় জনগণনা সংস্থার করার দায়িত্ব বলেই অধিকাংশ বিশেষজ্ঞরা মনে করেন, কেন জাতি শুমারি করা প্রয়োজন তা নিয়ে নানা ব্যাখ্যা থাকলেও মোদ্দা উদ্দেশ্যটি যে 16 আনা রাজনৈতিক, তা বুঝতে অবশ্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। এবার এখানকার লোকজনদের নিয়ে কিছু কথা তিনি বইটাতে লিখছেন, বইটার মূল্যায়ন এখানে কিছুটা রয়েছে। কামার থেকে শুরু করে শাঁখারি, তাঁতি, কুমোর শব্দগুলির সঙ্গেই শুধু নয়, এই মানুষগুলো এবং তাদের পেশা সাধারণ মানুষের কাছে এতটাই পরিচিত এবং ঘনিষ্ঠ যে এদের নিয়ে আলাদা করে ভাবার সময় কারো হয়ে ওঠেনি। এদের বেশিরভাগই সহনাগরিক হয়েই আছেন, আমাদের প্রয়োজন মিটিয়েও একরকম ব্রাত্য হয়ে। মানে ঠিক যারা ট্রেনে বাদাম বেচে, তারা আমাদের পারপাসটা সার্ভ করছে, তারা শহরেরই নাগরিক, কিন্তু আমরা কি তাদেরকে কাউন্ট করি? এদের কথা তুলে ধরে তাদের জাতবিন্যাস ও শিল্প নিয়ে খুঁটিয়ে সমীক্ষা করে কোনো লেখা প্রকাশিত হয়নি, কিন্তু সেই লেখা দীর্ঘ প্রবন্ধ হিসেবে জনগণনা দপ্তরের নথিতেই লুকিয়েছিল। পরবর্তীকালে শৈবাল দত্ত দীর্ঘদিন ওই দপ্তরে কর্মরত ছিলেন
নিজের আগ্রহে দপ্তরের পুরনো নথি ঘাঁটতে গিয়ে এই সুধাংশুবাবু এই লেখাটির সন্ধান পান। মূল লেখাটি ইংরেজি ভাষায়, তাও আবার জনগণনা দপ্তরের দস্তাবেজের ভিতর বন্দি। হয়তো মেমোরির কথা বলতে গেলে এইসব জিনিসপত্রগুলো উঠে আসে, মুখের ছাঁচ, মুখোশ, খেলনা, এগুলো কলকাতায় তৈরি না হলেও এগুলোর স্বাদ কিন্তু কলকাতার লোকেরা পেয়েছে। তো ওটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট যে কীভাবে প্রান্ত থেকে শিল্প কর্মগুলো উঠে আমাদের হাতে আসছে এবং আমরা সেগুলোকে নিয়ে এন্টারটেইন হচ্ছি। আবার যে কথাটা বলছিলাম, মানে কেউ হয়তো একটা সন্দেশের ছাঁচ বানাচ্ছে, সেই ছাঁচে গড়া বানানো সন্দেশটা আমরা খাচ্ছি, কিন্তু কেউ কি সেই কারিগরের কথা মনে করছি যে যারা বানাচ্ছেন তারা কিন্তু অফার করছে কলকাতার ক্যারেক্টারে কিন্তু সেই সন্দেশের ছাঁচটাই, যে শাঁখ সন্দেশ এবং অনেক রকমের সন্দেশ আমরা খেয়েছি, আমরা আজকে খাওয়াতে পারছি না। কামার যারা এই ধরনের কাজ করেন, আরও রেফারেন্স বেসিক্যালি আমার কাছে আছে হ্যান্ডলুমস নিয়ে যারা কাজ করেন, শ্যাঁকড়া, আমরা জানি যে এরা আমাদের সহনাগরিক, কিন্তু ওই যেটা বললো যে এরা আমাদের প্রয়োজন মিটিয়েও সমাজে রয়েছেন একরকম ব্রাত্য হয়েই। তো এরপরে আমি খুব ফাস্ট যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই। এই যে আপনি যে জিনিসগুলো দেখালেন এবং যেটা আপনি বললেন আর কি, যে সহনাগরিক যারা ব্রাত্য হয়ে রয়েছেন, হ্যাঁ কিছুটা হয়তো ব্রাত্য হয়ে রয়েছেন, কিন্তু এই বিশেষ জিনিসগুলো এসছে রিচুয়ালসের মাধ্যমে, সেটা বিয়ের অনুষ্ঠান হোক অথবা পঞ্চানন ঠাকুরের ঘোড়া হোক। তো আমাদের শহরের পুরো আগমন কিন্তু রিচুয়ালসের মাধ্যমে। এবার সেই রিচুয়ালসের একটা আঙ্গাঙ্গিকভাবে জড়িত ছিলেন এই মানুষগুলো, সেটা ছোটোভাবে থাকুন, ক্ষণিকের জন্য থাকুন বা দীর্ঘস্থায়ীভাবে থাকুন। যত আস্তে আস্তে আমাদের রুটটা, আমাদের হেরিটেজ ফুটপ্রিন্টসগুলো কমেছে, তত আমাদের এই মানুষগুলোর সঙ্গে জায়গাটা ছিঁড়ে গেছে, জায়গাটা কমেছে এই কারণ এই রিচুয়ালসগুলো কালের নিয়মে হতে পারে অথবা আমাদের ব্যর্থতায় হতে পারে, আস্তে আস্তে আমাদের জীবন থেকে চলে গেছে। এবং সেটা একটা বড় কারণ এই মানুষগুলোকে না মনে রাখা, কারণ এগুলো আমাদের একটা সমাজের সঙ্গে সাংঘাতিকভাবে জড়িত ছিল এবং এর মাধ্যমেই এগুলো সব এসছে। সেটা আপনি চিরুনি বলুন, আর সেটা মুখোশই বলুন, আর সেটা ওই সুখ শাড়ি বলুন, আর ওই পঞ্চাননের ঘোড়াই বলুন, সব কটা জিনিস এর মাধ্যমেই এসছে। সো ইটস এ পার্ট অফ দ্য সিস্টেম। শুধু রুরাল থেকে এখানে আসেনি, এখান থেকেও বাইরে গেছে। কলকাতার মঠপুলির পাশে আমরা রয়েছি, তো এটা আমরা ভীষণভাবে ছোটোবেলা থেকে দেখেছি এবং শুনেছি এবং এটার মধ্যেই বড় হয়েছি। তো আজকের দিনে এটা একটা খুব বড় ব্যাপার। আপনার নামটা? আমার নাম অনিত ঘোষ। অনিতবাবু আমাদের কিছু ইনসাইট শেয়ার করলেন, ধন্যবাদ অনিতবাবু। তখনকার বিখ্যাত শিল্পী কমলা ঝরিয়া একটি গান রেকর্ড করেন। গানটির রচয়িতা ও সুরকার ছিলেন তুলসী লাহিড়ী। গানটির শিরোনাম এলো 50-এর আকাল। লোকগীতির সুরে বাঁধা গানটিতে সত্য ঘটে যাওয়া বাংলার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর দুর্ভিক্ষের মর্মন্তুদ অভিজ্ঞতা ছত্রে ছত্রে ফুটে উঠেছে। যে দুর্ভিক্ষে কমপক্ষে 30 লক্ষ মানুষের প্রাণহানি ঘটেছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। শুধুমাত্র খাবারের অভাবে লক্ষ লক্ষ মানুষ অসহায়ভাবে মৃত্যুবরণ করেছেন, সুদূর গ্রাম থেকে খাদ্যের আশায় কলকাতায় রাস্তায় ভিড় জমিয়েছেন। এই অভাগা দেশে সে দৃশ্য রচিত হয়েছে। অনেক মানবিক গুণসম্পন্ন মানুষ যেমন তাদের যথাসাধ্য সাহায্য করেছেন, তেমনি আর একদল সহনাগরিক নিষ্ঠুর কপটতায় ওই অবস্থাকে কাজে লাগিয়ে যথেচ্ছ ধনসম্পদ বাড়িয়ে নিয়েছেন। সেদিনের সেই মানবতার চূড়ান্ত অবনমনের ছবি গানটিতে প্রতিফলিত হয়েছে বলে আমরা গানটা আমি আর এখানে পড়বো না, আমরা শুনে নেব।